আমরা আলোচনাটা শুরু করতে যাই। সংসদ সদস্যদের মধ্যে আজ হাসনাত আব্দুল্লাহ, আপনারা জেনে থাকবেন যে আমরা দেখেছি যখন নির্বাচনী প্রচারণা হচ্ছিল তখন বিএনপি দলীয় কর্মীরা এবং এনসিপির এবং জামাতের অনেক নেতাকর্মীরা বলেছেন যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। আজ যখন উপজেলায় সংসদ সদস্যদের অফিস পাওয়ার খবরটি আসলো তখন এই খবর পেয়ে চলাচলের জন্য একটি গাড়ি চেয়ে বসলেন হাসনাত আব্দুল্লাহ। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে অপোজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে উপজেলা পর্যায়ে অন্তত একটি বসার জায়গা হয়েছে। এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি যে ইউএনও মহোদয়ের গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের গাড়ি থাকে, তাহলে আমাদের ভাড়ার গাড়িতে চলতে হয়, আপনাদেরকে লজ্জায় আমরা বলতে পারি না। এখন নির্বাচনের প্রচারে সংসদীয় এলাকার আনাচে কানাচে চষে বেরিয়েছে এমপি প্রার্থীরা, তখন তারা গাড়ির ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু এখন আমরা দেখছি যে তারা আসলে গাড়ি ছাড়া চলতে পারছে না। এর কারণটা কি? মানে এখন মানুষের কাছে যাওয়ার জন্য তাদের গাড়ি কেন প্রয়োজন হচ্ছে? গাড়ির প্রয়োজন আছে, একদম নাই তা না। বাংলাদেশের যে আইন, সে আইনেও তারা বলেছে যে সংসদ সদস্যদের জন্য তারা একটা ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবে, এবং তারা আমরা এই ট্র্যাডিশনটা দেখেছি। এবং তারা এই ট্যাক্স ফ্রি গাড়িটা নেওয়ার সময় তারা এত দামি গাড়ি নেয় যে গাড়ি ট্যাক্স ফ্রি এনে আবার বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে যে লাভের টাকাটা থাকে ওটা দিয়ে তারা আবার নিজেরা আরেকটা গাড়ি কিনে। এরকম আমরা সংসদ সদস্যদের মধ্যে দেখেছি, অনেকের মধ্যে দেখেছি। তো নির্বাচনের সময়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে প্রথমে জামাত ইসলাম যারা ছিলেন তারা বললেন যে তারা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এবং তারেক রহমান সাহেব যখন শপথ নিলেন তখন ওনার এমপিদের নিয়ে উনি সবাইকে দিয়ে বলিয়ে নিলেন যে আমরাও কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না এবং আমরা কোনো প্লট নেব না। এগুলি মৌখিক কথা, তারা কিন্তু এই ব্যাপারে কোনো আইন হয়নি, আইন কিন্তু চেঞ্জ হয়নি, আইন আগেরটি আছে। তো আমি মনে করি আইনটা হওয়া উচিত যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, কারণ ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়ার যে রীতিটা এটা আমার কাছে খুবই আপত্তিকর এবং মানে কি বলবো এটাকে আপনি অসম্মানজনক মনে হয়। কারণ দেশের সমস্ত লোক ট্যাক্স দিবেন, উনি জনপ্রতিনিধি, উনি ট্যাক্স দিবেন না গাড়ি কিনতে, এটা হয় না। উনি সিগারেট কেনার সময় একটা ভ্যাট দেন, উনি দেশালাই কেনার সময় একটা ভ্যাট দেন, আমিও দেই উনিও দেন, এই দেশের নাগরিক মাত্রই দিবেন এটা, কিন্তু উনি গাড়ি কেনার সময় দেবেন না। কেন রে ভাই, এটা তো হওয়া উচিত না, সমান সুযোগই থাকা উচিত। কাজে আমি মনে করি এই নিয়মটাও রহিত করা উচিত। কিন্তু বিপরীত দিকে হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলছেন এটাও আমি মনে করি গুরুত্বপূর্ণ। কারণ এমপি সাহেবের তাহলে চলাফেরা করবেন কিভাবে? ওনারা ঢাকায় থাকেন, আবার এলাকায় যেতে হয় ওনাদেরকে। ওনারা প্রতি সপ্তাহে যারা ঢাকায় এমপি মানে থাকেন যারা, তাদের অধিকাংশই ঢাকায় বাসা আছে। নির্বাচনী প্রচারণার সময় তারা চলাফেরা করেছেন কিভাবে, এই প্রশ্নটা কি আসে কিনা? না, আসে না, আসে না। এই কারণে তখন তো উনি এমপি ছিলেন না, উনি এমপি হতে চেয়েছেন। তখনকার বাস্তবতা আর এমপি হয়ে যাওয়ার পর বাস্তবতা এক না। কারণ উনি যখন এমপি হয়ে যাবেন ওনাকে প্রতি সপ্তাহে একবার ঢাকায় আসতে হবে, অথবা অনেক সময় ঢাকায় আসতে হবে, ঢাকায় চলাচল করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, একজন এমপির র্যাঙ্ক কিন্তু একজন আপনার এই জেলা প্রশাসকের চেয়ে অনেক উপরে। তো জেলা প্রশাসককে আপনি গাড়ি দিচ্ছেন না, তো তাকে দিলে আপনি এমপিকে দিবেন না কেন? আপনাকে মন্ত্রীকে গাড়ি দিচ্ছেন, প্রতিমন্ত্রীকে গাড়ি দিচ্ছেন, তাহলে মাঝখানে এমপি হয়ে সে কি অন্যায়টা করলো রে ভাই? মন্ত্রী আগে গাড়ি চড়ে নাই, চড়ছে। তো এমনকি আপনার সরকারি কর্মকর্তা যারা আছেন, যারা নাকি সচিব আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, তারা তো বিনাশ মানে সুদে গাড়ি কেনার জন্য লোন পান, জানেন? তারা চাইলে সরকারের কাছ থেকে 50 লাখ 60 লাখ টাকা লোন নিতে পারবেন, আমি গাড়ি কিনবো, এবং এই টাকার জন্য তাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আচ্ছা, তো আমলা সাহেবরা ওনাদের জন্য এই সুবিধাগুলি করে নিচ্ছেন। আমলারা কারা ভাইয়া বলেন তো আপনি? কি ওকে তো আমি বেতন দিয়ে রাখছি আমার সেবা করার জন্য। কথাটা সিম্পল। বাড়িতে আমার যারা আগে দেখতেন আপনার বড় বড় যারা অবস্থাপন্ন লোক আছে, তারা তাদের বাড়িতে কিন্তু একজন বাজার সরকার রাখতো, একজন হিসাব সরকার রাখতো, তারা যে বাজার টাজার করে নিয়ে আসতো। এরা হলে বেতনভোগী ব্যক্তি, এই ফ্যামিলির লোককে সেবা দেওয়ার জন্য। তো আমাদের এই সমস্ত আমলা যারা, তাদেরকে তো আমরা বেতন দিয়ে রাখছি আমাদের সেবা করার জন্য। ওনারা দায়িত্ব নিয়ে নিজেদের সেবা করেন, আমাকে সেবা করেন না, এটা তো হলো না রে ভাই। কিন্তু যেহেতু ওনারা ক্ষমতাবান, অথবা আমি বলবো আগের সরকার যেটা ছিল সেই সরকার আমলাদেরকে তোষণ করত, আমলাদেরকে ঘুষ দিত যে তোমরা আমাদেরকে টিকায় রাখো, এই জন্য আমলারা মাথায় উঠে গেছিল। এটা উচিত না। ওনারা গাড়ি কিনবেন,
ওনাদের গাড়ি কেনার পরে ওটা আপনার সুদবিহীন লোন নিতে হবে কেন ওনাদেরকে? এটাও তো অন্যায়। এগুলো সব বন্ধ করা উচিত আমি মনে করি। জি, মাসুদ কামাল, ধন্যবাদ আপনাকে। আবু হেনা রাজাকে আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। হাসনাত আব্দুল্লাহর গাড়ি চাওয়ার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। যদিও নির্বাচনী ইশতেহারে ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার প্রতিশ্রুতি জামাতেরও ছিল, একই প্রসঙ্গ আসলে জামাতের দিকেও আসছে। আগে উপজেলা পর্যায়ে একজন এমপির সরকারি খরচে অফিস লাগবে, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও অফিসের গাড়ি আছে, তাই এমপিদেরও আসলে গাড়ি লাগবে। এই তুলনাটা আসলে কতটা সম্মানজনক বলে আপনার কাছে মনে হয়? না, মাসুদ ভাই যে কথাটা বললো তো এটা তো আপনি যদি স্ট্যাটাস দেখেন তাহলে স্ট্যাটাস দেখলে এমপি গাড়ি পাবে না কেন? এটা তো ভেরি সিম্পল। আপনি একজন এমপির স্ট্যাটাস কি? কিন্তু আমি অন্য আসপেক্টে আলোচনা করি, আমি তার সাথে দ্বিমত করছি না, যেগুলো উনি বলছেন সব ঠিক আছে। কিন্তু আপনি যদি নির্বাচনের আগে তারা গাড়ি নেবে না বলছেন, সেই বিষয়টা আপনি আনলেন, ঠিক আছে, এটা এক লাইনে শেষ। বাংলাদেশের সমস্ত বিজ্ঞ সিনিয়র রাজনীতিবিদদের পক্ষ থেকে আমি আশা করি মাসুদ একমত হবেন, যদি আমি এরশাদের পতনের পর থেকেও ধরে থাকি, শুধু ওইটুক থেকে 90 সাল থেকেও যদি ধরে থাকি, সবার কথা একটাই ছিল কমন রাজনীতিবিদদের, সেটা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আশা করি সবাই শুনছেন। শেষ কথা বলতে কিছু নাই মানে হচ্ছে সকালে একটা বলবো, বিকালে একটা বলবো, পরদিন সকালে আর একটা বলবো। তো বলছিলাম গাড়ি নিব না, এখন নিব, তো হরিদ ধার, সমস্যা কোথায়? মানে এক এক সময় এক এক কথা বলবেন, Yes, এটা yes, স্বাভাবিক? yes. আচ্ছা, এটা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক। গণভোটে হা ভোট দিতে বলছিলেন, এখন গণভোট বেআইনি। কি হইল কথাটা? কি হইল, কি কথাটা হইল কি? আমরা এই চারজনে মিলে মেনে নিলাম যে গণভোট হবে। পাশ করার পর আপনি পুরো পাওয়ার পেয়ে গেলেন, আপনি বললেন না গণভোট বেআইনি। এত মানছিলেন কেন? এই জন্য বলছি জাস্টিফাইড। এটা যারা ধরে তারা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিছুই জানে না, আর যারা ধরে তারাও একই জিনিস, শেষ কথা বলতে কিছু নাই। ধরলাম আপনারে, সমস্যাটা কি? আবার কথা পরিবর্তন হয়ে যাবে। ডেফিনেটলি আমি তো বললাম, এবং এটা সবাই মেনে নেয় একাগ্র চিত্তে, মানে এটা কোনো অপরাধ নয়। এইবার আসেন, তারপরে আসেন গাড়ি লাগবে কি লাগবে না আর একটা প্রশ্ন। এমপি সাহেবের এলাকায় কাজ কি? এমপি সাহেবের এলাকায় কাজটা কি? কি কাজ বলেন? যাবেন জনসাধারণের কাছে, যাবেন মানুষের কাছাকাছি যাবেন, এবং কারণটা কি প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করবেন। কারণটা কি? সেটার জন্য তো এমপি না, আপনাকে জানতে হবে তো, সেটার জন্য তো এমপি না। উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে, তাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় সরকার, তাদের কাছ থেকে প্রবলেমটা আসবে। এবং সাংসদের কাজ কি? সাংসদের কাজ মানে সংসদ সদস্যের কাজ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমি বলতেছি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমার বানানো না। সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা, আচ্ছা, বাজেট প্রণয়ন করবে, বাজেটের বিল উত্থাপন করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, প্রধানমন্ত্রী নির্বাচন করবে, সংসদ নেতা নির্বাচন করবে, উপনেতা নির্বাচিত হবে, হুইপ নির্বাচিত হবে, ওভারঅল স্পিকার নির্বাচিত হবে। এইগুলো তাদের মেইন কাজ। আমার চেয়ে উনি ভালো জানেন সংসদ সদস্যদের কাজ মূলত এইটা। আর আপনি যে এলাকা এলাকায় ঘুরবেন কি জন্য, কি কারণটা বলতে হবে তো। আপনাকে যদি সংবিধান সেই পাওয়ার, যে আমি চ্যালেঞ্জ করছি যে সংবিধান একটা সংসদ সদস্যকে কি কি কাজ করার পাওয়ার দিচ্ছে, দেখান আমাকে। ওই যুক্তিতে আমি গাড়ির বিরোধিতা করছি না, আমি আপনার কাজে আসছি। যেই কাজ আপনি করবেন, আপনি ঢাকায় থাকার জায়গা না থাকলে এমপি হোস্টেলে থাকবেন, এমপি হোস্টেল আছে এখানে, যদি সেটা আপনি না পোষায় আপনি ভাড়া থাকেন। সেক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানরা যদি ঢাকায় আসে কোনো কাজে, তাদের সেটা তো আরেক চ্যাপ্টারে গেলেন, সেটা তো আরেকটা চ্যাপ্টারে গেলেন। উপজেলা চেয়ারম্যান এটাও আসে যে তারাও তো ঢাকায় আসতে পারেন কোনো না কোনো কাজে। আসুক, গাড়ি নিয়ে আসবে, সমস্যা কি? উপজেলা চেয়ারম্যান তো গাড়ি বরাদ্দ পায়, গাড়িতে আসবে। ঢাকাতেও তাদের জন্য অফিস বরাদ্দ থাকবে, তাহলে একই। সেটা তো আরেক প্রশ্ন। আপনি একটার সাথে আরেকটা, ঢাকায় তার অফিস লাগবে কেন? তার তো অফিস ঢাকায় কোনো কাজ নাই। আচ্ছা, তার কি কাজ ঢাকায়? সুতরাং আর আপনি এমপি সাহেব বসে ওই যে ট্রেডিশনাল, আমি এখন এলাকায় যাব, এলাকায় বসতে হবে, সবার সাথে কথা বলবো, বসার জায়গা কই, ইত্যাদি ইত্যাদি। আপনার ফাংশন ওখানে নাই, সেই অর্থে আমি বলছি। আর গাড়ি চাইছিলাম আগে, এখন চাইছি, আগে বলছিলাম নিব না, এখন নিব, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু, সকাল একটা বিকেল একটা বৈধ। জি, শাহাদাত হোসেন সেলিম সংসদ সদস্য বিএনপি আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগত। আমাদের আলোচনা হচ্ছিল সংসদ সদস্যদের মধ্যে একজন আমাদের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে উপজেলা পর্যায়ে যেহেতু বসার জায়গা হয়েছে, গাড়ির আবেদন করেছেন তিনি চলাচলের জন্য, এখন ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে এখন পুরো গাড়ি ফ্রি চাওয়া তার যাতায়াতের সুবিধার জন্য। এই বিষয়টাকে আপনি সমর্থন করেন কিনা? শতভাগ সমর্থন করি, অবশ্যই সমর্থন করি।
কারণ একজন সংসদ সদস্যের বহুমাত্রিক কাজ আছে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, জনগণের সাথে তার সরাসরি সম্পৃক্ত হওয়ার জায়গা আছে, একজন উপজেলা চেয়ারম্যান বাড়ি পায়, গাড়ি পায়, অফিস পায়। একজন সংসদ সদস্য একটা অফিস পেতে কোনো সমস্যা নেই। আর গাড়ির ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে এরকম, যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি চাই না। ট্যাক্স ফ্রি গাড়ি চাওয়ার দরকার নাই, আমাদেরকে মানে বিনা সুদে আমাদেরকে গাড়ি দেওয়া হোক। আগে যেরকম ট্যাক্স ফ্রি গাড়িতে দেখা গেল যে আপনার সবচেয়ে দামি গাড়িটা আনে 4-5 কোটি টাকা ট্যাক্সের দেয়, সরকারি দেয় না। আমরা ট্যাক্স দিতে রাজি আছি। আমরা আমাদেরকে যদি স্বল্প সুদে অথবা বিনা সুদে একটা গাড়ির ব্যবস্থা করে, তাহলে সেটা আমাদের জন্য ভালো। কারণ আমরা জনগণের প্রতি কমিটমেন্ট দিয়েছি প্রথমে যে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, আমরা জমি নেব না, আমরা এই কথার মধ্যে আছি। হাসানাত আব্দুল্লাহ সাহেব আজকে বলেছে, যেহেতু আপনার বসার যে জায়গাটার কথা বলেছেন, উপজেলাতে একটা বসার জায়গার ব্যবস্থা করবেন, সেটা উপজেলাতে বসে উপজেলা কার্যক্রমটা সঠিকভাবে পরিচালিত হবে কি না, সেখানে কোনো রকম আপনার কেওস কনফিউশন হবে কিনা, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। ভিন্ন কোনো জায়গায় আমরা বসতে পারি কিনা সেগুলো নিয়ে চিন্তা করছি, কিন্তু আমাদের বসা দরকার। এখন একজন সংসদ সদস্যের জনগণের কাছে যতটা জবাবদিহি করতে হয়, আমরা 2 মাস হয়নি যে আপনার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে যাওয়ার জন্য। তারপরও কিন্তু বলে যে কই, ইলেকশন হওয়ার পরে তো আপনার আর দেখছি না, আপনাকে শুনছি না। এবং আমাদের কাছে মানে যেহেতু এখন টেলিফোনের জমানা, আপনার ব্যক্তিগত স্বামী স্ত্রীর সমস্যা হতে আরম্ভ করে, জায়গা জমির সমস্যা হতে আরম্ভ করে হেন কোনো বিষয় না যেটা আমাদের কাছে আসে না। আমাদেরকে জনগণের সাথে কথা বলতে হয়, আমাদেরকে উন্নয়নের কাজে সমন্বয় করতে হয়, আমাদেরকে উন্নয়নের জন্য মন্ত্রীদের কাছে যেতে হয়, রাস্তাঘাটের উন্নয়নটা আমাদেরকেই করতে হয়, স্কুল কলেজের উন্নয়নটা আমাদেরকেই করতে হয়। উপজেলার পর্যায়ে অথবা নির্বাচনী এলাকা পর্যায়ে বাজেট বরাদ্দ, তারপর সেখানে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। সেক্ষেত্রে যেহেতু ধরেন আমার বাড়ি লক্ষ্মীপুর, আমাকে প্রায় 250-300 কিলোমিটার দূরে যেতে হয়, প্রতি সপ্তাহে যেতে হচ্ছে। এখন সেখানে যদি আমি সরকার থেকে কোনো অনুকম্পা চাই না, আমি সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি চাই না, আমি সরকারের তেলও চাই না, আমি যেটা চাই সেটা হলো যে আমাদেরকে বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়। কারণ আমাদের পক্ষে সেই আমরা ইলেকশন করার পরে আর এত টাকা নেই, বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়, আমরা একটা গাড়ি নেব। আর গাড়িটারও একটা মাপকাঠি করা দরকার। আপনার এর আগে দিয়ে আমাদের একটা প্রাডো দিলেই চলে, যেহেতু মেইন রোডের মধ্যে চলাফেরা করি স্বল্পমূল্যে, খুব বেশি না। আমরা 10 কোটি টাকা আমরা 10 কোটি টাকার ওডি চাই না। আশা কি থাকছে কিনা? সংসদে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এটা নাকচ করে দিয়েছিলেন শুরুতে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরে, পরবর্তীতে হয়তো পরিবর্তন হতে পারে, আপনারা কি আশা থাকছে কিনা? তাহলে দেখুন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে আপনার সমস্ত এমপি, প্রায় 15-20 জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, অ্যাপ্রোচ করেছেন। প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছেন যে না, বৈশ্বিক এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নিজেরাই গাড়ি কেনা বন্ধ করে দিয়েছি, তেলের পরিমাণ বন্ধ করে দিয়েছি, এই মুহূর্তে গাড়ি দেওয়ার কোনো চিন্তা ভাবনা সরকারের মধ্যে নেই। আপনারা আপনাদের মতো করেই আপনারা এলাকায় যাবেন, সেটা আমাদের কিছু করার নেই, এটা বলে দিয়েছে। শাহাদাত হোসেন সেলিম, একটি অন্য প্রসঙ্গে আসি। চট্টগ্রামে আপনি দেখে থাকবেন সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এখন গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে দেয় এবং সেখানে লিখে দেন গুপ্ত। এই বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বাকবিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখন অন্য সংগঠনের দেয়াল লিখন মুছে এই যে ইচ্ছে মতো একটা শব্দ লিখে দেয়া, এটা কি উস্কানি দেয়া না, নতুন করে সংঘর্ষে জড়ানোর ব্যবস্থা করা না? আমি ঠিক বলতে পারবো না যে লেখাটা কে লিখেছে, এটা হাতে কলম মানে হাতে নাতে ধরা পড়েছে কিনা। আর ছাত্রলীগের জায়গায় লিখছে গুপ্ত লীগ, এটা তো বলেছে নাকি? ছাত্র শব্দটি মুছে লিখে দেন গুপ্ত। হ্যাঁ, গুপ্তটা একটা বহুল প্রচারিত, কারণ আপনার এখানে আপনার ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থা ছিল। আমরা মনে করছি যে এই মুহূর্তে বিএনপিতেও অসংখ্য গুপ্ত আছে, জামাতে ইসলামের গুপ্ত আছে। এটা তাদের একটা রাজনৈতিক কৌশল। 60-এর দশকের দিকে আপনার কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দরা ন্যায় ভাষা নিতে গুপ্ত সংগঠন হিসেবে থাকতো, গুপ্তভাবে থাকতো, নাম পরিবর্তন করে থাকতো।
তো এখানেও সেরকম কোনো কিছু থাকতে পারে কিনা। যদিও ধরেন ছাত্র রাজনীতি ভিতরে ইথিক্স যদি মানা হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকাই ভালো। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, আমরা রাজনৈতিক সহনশীলতা চাই, এবং আমরা চাই যে আমরা সবাই মিলে আমরা রাজনীতিটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করব। ছাত্র রাজনীতি নিয়ে এমনি নানাবিধ কথা আছে, ছাত্র রাজনীতির নেগেটিভ প্রচারণাটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনার এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। তবে কথা মনে রাখতে হবে, আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে একটা জিনিস আমি দেখছি। বলছিলাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তো এই কাজটি করেছেন, তার নেতৃত্বে কাজটি করা হয়েছে। তো এটা কি ছাত্রদল আসলে নিজে থেকে মানে পায়ে পা দিয়ে সংঘর্ষে জড়াচ্ছে কিনা, এটি আপনি মনে করেন কিনা? আপনি বলছিলেন যে কারা করেছে জানেন না, আমি বলে দিচ্ছি। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে দেয়। এবার তো আপনি পরিষ্কার হয়েছে। এটা যদি পরিষ্কার, হ্যাঁ, এটা আমি তো বললাম যে শান্তিপূর্ণ সহাবস্থানের বিপক্ষে এই বিষয়টা। তবে আপনার উস্কানিতে কিন্তু এই মুহূর্তে ছাত্র শিবিরও কম না। ছাত্র শিবির তারা ইসলামিক রাজনৈতিক করে, আপনার সৎ লোকের শাসনের কথা বলে, তবে তাদের ভাষা, তাদের আচরণ, তাদের ব্যবহার, আমরা তো এমনি একটা ট্রানজিট পিরিয়ডে আছি। মানে আমাদের একটা পুরো একটা সমাজ ব্যবস্থা আমরা মনে করি যে অসভ্যতামি করলে, ইত্রামি করলে, অশ্লীল বাক্য ব্যবহার করলে এটাই বুঝি এখনকার রাজনীতি, অ্যারোগেন্সিটাই এখনকার রাজনীতি। সেখান থেকে আমার মনে হয় আমাদের সবাই সরে আসা উচিত, এবং এই ধরনের কোনো কাজ করা উচিত না যে কাজে আমরা ছাত্র রাজনীতিটাকে মানুষ আপনার নেগেটিভ হিসেবে গ্রহণ করবে। জি, ধন্যবাদ। আবু হেনা রাজ্জাকি, আপনি শুনছিলেন সাদাত হোসেন সেলিম যেটা বলছিলেন যে উস্কানিতে ছাত্র শিবিরও কম নয়, ইত্রামি করলে বা অসভ্যতা করলে আসলে সেটি রাজনীতি বলে গণ্য করতে হবে এমন কোনো বিষয় নেই। ছাত্র শিবিরকে কি আপনি উগ্র মনে করেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, আপনার কাছে মনে হয় কি? আমার দেখা মতো আমি যতটুক শুনছি আর কি, এর থেকে কি বলে, আমি এরশাদের পতনের পর থেকে ধরি আমি, মানে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে পত্রিকান্তরে যা পাইছি এ পর্যন্ত, বিভিন্ন আলোচনায় যা পাইছি, আর আমরা যেটুক দেখছি, তাতে একটা অন্য রাজনৈতিক দলের মতো তাকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি দেখি না। অন্যান্য রাজনৈতিক দলগুলো খারাপ বলি ভালো বলি, সেটাকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করি, কিন্তু তাদের সম্পর্কে যেটা আমরা পাইছি পত্রিকান্তরে বলেন, মতান্তরে বলেন, বিভিন্ন, তাতে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি পাই না। আচ্ছা, মানে ধরেন ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। আপনি কাব্যিক ভাষায় যত কিছুই বলেন না কেন, আপনি ধর্মীয় শাসন দিয়ে পুরা দেশের সমস্ত জনগোষ্ঠীকে আমরা শাসন করবেন, কারণ এখানে তো মিক্সড কালচার, নানান ধর্মের। আমি একদম খুব নিরপেক্ষভাবে যদি বলি, আপনি ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন করা ডিফিকাল্ট। আপনাকে এই যে যারা অন্যান্য যারা রাজনীতিবিদরা যে রাজনীতি করে, সেই রাজনীতির মতো একটা রাজনীতিতে আসতে হবে। আপনি যদি ইসলাম দিয়েও করেন, ইসলাম কি, এখানে তো সবাই নামাজ পড়ে, রোজা রাখে সব, তাহলে আপনি ওইভাবে আপনি রাজনীতি করাটা ডিফিকাল্ট। আবার যেমন ধরেন ওনাদের দলের থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন নামাজ রোজা এগুলা করে ভেস্তে যাওয়া যাবে না। ভেরি স্যাড। এটা তো আপনার ধর্মীয় অনুভূতিতে লাগে, যাবে কি যাবে না এটা তো আপনি জানেন না। উনি জান্নাতে যাবে কি যাবে না আমি জানি না, এটা তো আনসিন একটা বিষয়। তাহলে এইদিকে যেমন জামাতের রাজনীতিটা আমার অপছন্দ, এই ধর্মভিত্তিক যদি বলেন। আবার আমরা দেখছি অতীতে একজনে বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এটা আরেকটা ব্লান্ডার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মের বিষয়টি হলো ইন্ডিভিজুয়াল, ধর্মের বিষয়টা কালেকটিভ না। উনি ওনার সাধনা করবে, আপনি আপনার সাধনা করবেন, আপনি সুপ্রিম বিংয়ের সাথে আপনাকে কানেক্টেড করবেন। ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল কেস, ইট ইজ নট এ কালেকটিভ কেস। বাট রাষ্ট্র যখন চালাবেন একটা কালেকটিভ কেস। কালেকটিভ কেস বলতে এটার ভিতরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন কালচারের লোক থাকবে। সুতরাং আপনার এটাকে ইউনিফাই করা কোনো ধর্ম দিয়ে সম্ভব না, বাট রাষ্ট্রীয় রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে আপনি সম্ভব। এখন আপনি যদি মনে করেন আপনার রাষ্ট্রের আইনটা কী করবেন, সেজন্য ইসলাম নিয়ে চিৎকার করার কোনো মানে নাই। কারণ সব ধর্মই বলে মিথ্যা বলবা না, সব ধর্মই বলে অন্যের হক নষ্ট করবা না। এই চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটিতে আসে যে ছাত্রদল যে যদি অন্যায় করে থাকে গুপ্ত শব্দ মুছে, গুপ্ত শব্দ লেখার কারণে, তাহলে এরপরে যে সংঘর্ষে জড়ালো,
এটা কি সহনশীলতার অভাব বলে আপনার মনে না, হচ্ছে এই এটা ঘটনাটিতে? শোনেন, এটা হলো যে আমরা বরাবরই বলতে চাই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত কীরকম জানেন? ছাত্র রাজনীতিটা হবে এরকম, ছাত্রদের প্রবলেম এবং যে অথরিটি এর মাঝখানে ব্রিজ, তাদের কাজ শুধু এইটুক, ছাত্রদের সমস্যা, ছাত্র ছাত্রী ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাদের সমস্যা প্লাস অথরিটি যারা সমাধান করবে, এর মাঝখানে সেতু হইল ছাত্র রাজনীতি, ভিপি ইত্যাদি ইত্যাদি। আমরা সেখানে করতেছি, দেখেন আমাদের ছাত্র রাজনীতি হলো মাদার পার্টি যেগুলা তাদের এক্সটেনশন হলো ইউনিভার্সিটিতে। ছাত্র দল মানে বিএনপি, শিবির মানে জামাত, লীগ মানে আওয়ামী লীগ, কেন তারা যাবে কেন? ওইটার এক্সটেনশন হবে কেন ওখানে? ছাত্র রাজনীতিতে এটা না। ছাত্র রাজনীতিদের কাজ শুধুই ছাত্রছাত্রীদের সমস্যা দেখা, শুধুই তাদের একাডেমিক সমস্যা দেখা, ক্যাম্পাসে তাদের কি সমস্যা তা। কিন্তু আমরা দেখতে যে প্রতিটা রাজনৈতিক দলের পাওয়ার পার্টি তার এক্সটেনশন ছাত্র দল, বিরোধী পার্টি জামাত তার এক্সটেনশন শিবির। এই যদি হয় তাহলে আপনি কি করবেন? আবার ছাত্র কেটে গুপ্ত লেখছে, ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই, আপনি চাইতে পারেন। পার্সোনালি আমার কিন্তু এটা হেডেক না, আমরা ডিবেট করতে আসছি। আপনি যদি ছাত্রলীগ মুক্ত চান ক্যাম্পাস, জাস্টিফাইড, তারা অনেক কিছু করছে, সন্ত্রাস করছে, আয়নাগর ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু আপনি যদি এখন এই যে 30 জন এমপি বানাইছে, তার ভিতরে যে আওয়ামী ঘরানার এমপি আছে সেটা আপনি জানেন? 2 জন আছে, একজনের নাম সুবর্ণা ঠাকুর, আরেকজন হলো মাধবী মার্মা, 2 জনই আওয়ামী ঘরানার। তাহলে আপনি কি বলবেন সেটা? আপনি একদিকে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চান, আপনি আবার এখানে ছাত্রলীগের থেকে এ যে ছিল একজন এপিপি নাকি আমি দেখাইতে পারবো। তো আপনি তো এইখানে আপনার দলের ভিতরে যে 33 জন এমপি নিছেন, তার ভিতরে 2 জন আওয়ামী ঘরানার, আবার তার ভিতরে আরো অনেকে আছে। কিন্তু মানে বিএনপি এমন একটা দল, আপনি কয়জন? 33 জন না? 36 জন। আচ্ছা, 36 জন মহিলা চুজ করতে পারেন নাই তারা তাদের দল থেকে। আচ্ছা, সেখানে এই উত্তরটা নিব আমরা। না, তাহলে আপনি জি। বলেন, আপনি ছাত্রলীগ মুক্ত ওইদিকে চান, এদিকে ছাত্রলীগ যার অতীত ইতিহাস তাদেরকে নিয়ে আপনি এমপি বানাচ্ছেন, মানে জি। হোয়াট ইজ দিস? আবু হেরা রাজ্জাকে আবার আসবো আপনার কাছে। মাসুদ কামাল, একই প্রসঙ্গে এই যে ছাত্রদল দেয়াল লিখন মুছে গুপ্ত শব্দটি লিখে দিল, এটি কি আসলে এই কারণেই দ্বন্দ্ব হয়েছে, নাকি আপনার মনে হয় যে আগেই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল যেটার বহিঃপ্রকাশ হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে? আমার মনে হয় আগেই দ্বন্দ্ব ছিল, এটা একটা উপলক্ষ বানাইছে আর কি। দেখেন, একটা কথা আমি বলি, যে জিনিসটা সেলিম ভাই জানতে চাইলেন যে এটা কি ছাত্র দলের লোক লিখছে, এটা শিওর কিনা, আপনি তাকে বললেন যে হ্যাঁ আমি শিওর। ভালো কথা। আমার আরেকটা প্রশ্ন, এই আগে যে গ্রাফিতিটা ছিল, এটা কি শিবির লিখেছিল নাকি ছাত্রদল লিখেছিল? যারা এটা চেঞ্জ করেছে তারাও তো লিখতে পারে, তারা হয়তো মনে করছে যে ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ লিখে ছাত্রকে এটা গুপ্ত লীগ লিখছে, এতে খুব বেশি কিছু যায় আসে না। বরঞ্চ আমি মনে করি ছাত্রলীগের চেয়ে গুপ্ত লীগটা এখন বেশি ভয়ঙ্কর। তো এটা নিয়ে আসলে মারামারি করার মতো ইস্যুটা না, আসলে ইস্যু অনেকগুলি ছিল, এটাকে তারা একটা বানায় নিচ্ছে আর কি, উপলক্ষ করে তারা মাঠে নামছে। তো এখন এই জিনিসটা আমি মনে করি খুব একটা জরুরি বিষয় না। গুপ্ত লীগ খারাপ? গুপ্ত লীগ কি আছে না? যখন এই আপনার ডাকসুর যে ভিপি, সে কি আওয়ামী লীগের ছাত্রলীগের লোক ছিল না? সেখানে সে স্লোগান দেয় নাই? তার ওরকম অনেক ছবি তো এদের দেখা যায়। ওই সময় একটা কথা বলছিল এই ছাত্র দলের সভাপতি রাকিব, সম্ভবত রাকিব, সে একটা কথা বলছিল যে আমরা জানতে পারলাম যে এই সাদিক কায়েম হলো মানে ছাত্র শিবিরের সভাপতি। তো একে তো আমরা এই হিসেবে চিনতাম না, অন্য একটা দলের লোক হিসেবে চিনতাম। তো ঠিক আছে, এই গত 15 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের যে কমিটিগুলি ছিল, তাহলে নিশ্চয়ই ছিল, গুপ্ত অবস্থায় ছিল। সেই কমিটির নামগুলি একটু প্রকাশ করেন। আচ্ছা, শিবির করে নাই কেন? করলে দেখতেন ওই লোকগুলি অনেকে আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা হয়ে বসে রয়েছে, তার নামটা প্রকাশ করেন। আপনি তো একটা আদর্শিক রাজনীতি করেন, এখন তো আপনারা মুক্ত, এখন তো আপনাদের কোনো বিপদ নাই, বিপদে কোনো ভয় আছে নাই, এখন নাম বলেন না কেন? এখন নাম বলতে সমস্যাটা কি? বলে না জিনিসটা। এগুলি আসলে আমি মনে করি গুপ্ত জিনিসটাই ভয়ঙ্কর, এটা যে দলেরই হোক না কেন। মনে করেন এখন দেখবেন, আগামীতে দেখবেন আওয়ামী লীগের লোকজন জামাতের মধ্যে গুপ্ত হয়ে ঢুকে পড়ছে, অথবা বিএনপির মধ্যে গুপ্ত হয়ে ঢুকে গেছে। কেন ঢুকছে? তারা হয়তো বাধ্য হয়ে ঢুকবে, অথবা মায়ের ভয়ে ঢুকবে, কী হবে আমি জানি না। কিন্তু আমার যে কোশ্চেন হলো, যে আরেকটা কথা বলা হয় যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলবে না, এটা কিন্তু শিবির বলে,
বলে না, বলে। এবং এই যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে যে শিবিরের লোকজন জিতছে, তাহলে ওরা কি জিতলো? ওরা বলছে আমি তো শিবির নামে জিতি নাই, অন্য নামে জিতছি। আপনি আমাকে চা দিচ্ছেন, এটা যদি আমি দুধ মনে করে খাই, তাহলে কি একটু দুধের স্বাদ পাবো? পাবো না তো ভাই। এখন এই সাদিক কায়েম, ফরহাদ, এরা যে নামেই করুক, ওরা তো আসলে শিবির। এটা তো এখন ওরা কমিটি করতে পারবে, সমস্যা নাই। ছাত্রদল যখন কমিটি করতে গেল, তখন কমিটি করতে দেওয়া যাবে না। কেন যাবে না? তারা শিক্ষাঙ্গনে ছাত্ররা দিতে চায় না। তাহলে আমি করতে পারবো ঘুরাইয়া, তুমি কোনোভাবে তুমি আচ্ছা, আবু খানের রাজাকে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনার মতে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত ক্যাম্পাসে? শুনেন, আমি যখন ক্যাম্পাসে ছিলাম আমি ছাত্র রাজনীতি করতাম, ঠিক আছে? আমি এমনি যে সক্রিয় রাজনীতি করতাম, এবং আমরা ওইভাবে দেখে দেখে অভ্যস্ত। যখন আমাদের দেশ স্বাধীন হয় তখনও কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল আমাদের দেশে। আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাত্র রাজনীতির অনেক বড় ভূমিকা ছিল। আমি তো অনেক সময় মনে করি যে ছাত্রলীগে আওয়ামী লীগকে অনেক সময় পরিচালিত করছে ওই সময়। এই ছাত্রলীগের বড় প্রয়োজন ছিল। বাস্তবতাটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের অর্ডারে চলতো না। 1970-এ ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অর্ডারে চলতো না, বরং ছাত্রলীগে আওয়ামী লীগকে চলতে বাধ্য করতো। যে কি করতে হবে, এই স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা কি শেখ মুজিবের সিদ্ধান্ত হয়েছে? না, হয় নাই। এই শাহজাহান, সিরাজ, আব্দুর রব এরা করছে। কাজে ওই ছাত্র রাজনীতি যদি করতে পারেন, আমি মনে করি ছাত্র রাজনীতির দরকার আছে। কিন্তু এখন যে ছাত্র রাজনীতি হয়, এখন কি হয় আপনি দেখেন নাই? ছাত্রলীগের কমিটি হবে, নেত্রী ঠিক করে দিবে কমিটি কি হবে। তাই তো বললাম। আর নেত্রী কেমনে বুঝবে যে কাকে আনতে হবে? নেত্রী বুঝবে হলো কে আমার অনুগত থাকবে, তাকে আমি বানাবো। একই রকম ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, সবই, ছাত্র শিবির বলেন, সবই একই জিনিস। যদি একটা রাজনৈতিক দলের একটা শাখা হয়, এবং শাখাটা মানে কি, লাঠিয়াল শাখা হইতে পারে, অনুগত শাখা হইতে পারে, মিছিলের শাখা হইতে পারে, যদি সেটা হয় তাহলে ভাই আমি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। আর যদি সে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা সংগ্রাম, যদি ওই সময় যে ছাত্র রাজনীতির ভূমিকা ছিল যদি সেরকম হয় তাহলে থাকুক। জি, ধন্যবাদ মাসুদ কামাল। সাদাত হোসেন সেলিম, শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার সময় এই যে কোনো প্রোটোকল ছাড়া সরকারি গাড়ির পতাকা ঢেকে কেন্দ্র পরিদর্শন করেছেন। মন্ত্রী কিংবা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের কেন্দ্র পরিদর্শনে গিয়ে দলবল নিয়ে পরীক্ষার হলে ঢুকে আমরা দেখেছি যে এমপিরা ছবি তুলেছেন, লাইভে এসেছেন। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা কি মনে হয় পরীক্ষার্থীদের মনোযোগে কোনো ব্যাঘাত ঘটে বলে মনে করেন কিনা? শিক্ষামন্ত্রীর বিষয়টা আলাদা। শিক্ষামন্ত্রী যেহেতু দায়িত্বে আছেন, তিনি হয়তো আপনার অতীতেও নকল বিরোধী একটা প্রচারণা চালিয়েছেন এবং এটা সামাজিক আন্দোলনে পরিণত করেছেন। সেখান থেকে তিনি হয়তো প্রোটোকল ছাড়া এবং আপনার নীরবে নিবৃত্তে তিনি যেতে পারেন। কিন্তু এমপি হিসাবে আমি নিজেও যাইনি, অথবা আমি যাবও না। আমি মনে করি যে এতে মানে এটা ব্যাঘাত ঘটে অথবা এটা অপ্রয়োজনীয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখনও আমাদের মনোযোগটা ছিল পরীক্ষার দিকে। আমরা যখন মানে এসএসসি পরীক্ষা দিয়েছি অথবা পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা দিয়েছি, কিন্তু এখন এগুলোকে নিরুৎসাহিত করাই ভালো আর কি। তো এখন অতি উৎসাহী হয়ে আপনার পরীক্ষা হলে যাওয়াটা এটা খুব বেশি আমি অন্তত সমর্থন করি না। আমি জানি না সেখানে কারা গিয়েছেন, কোন দলের পক্ষে গিয়েছেন, আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছি। এখন আমার একটা সমস্যা হলো যে আমি একসময় ছোট দলের বড় নেতা ছিলাম। সেক্ষেত্রে আমি আমার দলের পক্ষ থেকে যে কোনো কথা বলতে পারতাম এবং কথা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এখন যেহেতু এটা বড় দলের ছোট নেতা, তো সেক্ষেত্রে আমাকে অনেক কিছু হয়তো রাগঢাক দেখে কথা বলতে হয়। তারপর আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আজকে পরীক্ষা হলের মধ্যে এমপিদের মতো বা ভিআইপিদের মতো গেলে শিক্ষকরা, তারপরে পরীক্ষা পরিদর্শকরা তারা অন্যভাবে ব্যস্ত থাকে, এটা না হওয়াই দরকার। আমরা যেটা করেছি আজকে সেটা হলো যে আমাদের ছাত্র সংগঠন দিয়ে আমরা বিভিন্নভাবে পানি বিতরণ। বলছিলেন যে শিক্ষামন্ত্রীর একজন মন্ত্রী হিসেবে তিনি যেতেই পারেন, কিন্তু এই যে পরীক্ষার হলে অনিয়ম বন্ধ করতে 20 বছর আগের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেই পদক্ষেপ একইভাবে এখন নেওয়া হচ্ছে, মানে এটাতে কোনো অন্যরকম কিছু আসা উচিত ছিল না? যে এখন হয়তোবা শিক্ষার্থীদেরকে ঠিকভাবে তদারকি করার জন্য অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা? দেখুন, 20 বছর আগে পরীক্ষা পদ্ধতি আর এখনকার পরীক্ষা পদ্ধতির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে।
20 বছর আগে পরীক্ষা ছিল মানে যেরকম, এখন তো সম্ভবত পরীক্ষাতে টিকমার্ক দেওয়ার পদ্ধতিটাই অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার নকল প্রতিরোধ অথবা পরীক্ষার্থীদেরকে শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা দেওয়া এবং পরীক্ষার্থীরা যেন কোনো অনিয়মের আশ্রয় নিতে না পারে, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যেমন সচেতন করা দরকার, তার চাইতে বরঞ্চ অনেক বেশি প্রয়োজন শিক্ষকদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা, সচেতন করা, দায়িত্বশীল আচরণ করা এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা। তাতে করে পরীক্ষার পদ্ধতিটা আরও পরিবর্তন হবে, পরীক্ষাটা আরও গ্রহণযোগ্য হবে এবং পরীক্ষাটা একসময় তো আওয়ামী লীগের আমলে তো পরীক্ষা বলতে কোনো কিছু ছিল না, ঢালাওভাবে পাশ করিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল। সেখানে মানে সেখানে লেখাপড়া কোনো মানের কোনো বিষয় ছিল না, সেখানে এত পার্সেন্ট পাশ করতে হবে, সেটাই শিক্ষার একমাত্র উন্নতির মাপকাঠি। সেখান থেকে তো বর্তমান সরকার সরে এসছে এবং এই সরে আসাটা প্রয়োজন। এখন আপনার ঢালাওভাবে পাশ না করে যিনি পাশ করার উপযুক্ত, যার মেধা আছে, যোগ্যতা আছে পাশ করার মতো, তাকে সে পাশ করবে। আর মানে চাপিয়ে দেওয়া পাশ করানোটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর জন্ম দিয়েছে, যে প্রজন্মটার আপনার পেইনটা এখন আমরা নিচ্ছি। তো সেখান থেকে আমার মনে হয় এখন একটু পরিবর্তন অবশ্যই যুগের দাবি, সময়ের দাবি। জি, সাদাত হোসেন সেলিম, আবার আসবো নিশ্চয়ই। আবু হেনা রাজ্জাকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি একই বিষয়, যে এমপিরা গিয়ে যে লাইভ করছেন, তারা যে অনেক তদারকির খবর প্রচার করছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? আমার ব্যক্তিগতভাবে ধারণা সবারই একটা ইচ্ছা লাইমলাইটে থাকা, মানে কেউ যাতে আলোচনার থেকে পিছিয়ে না পড়ে, এরকম মনে হয়। মানে এখন দেখবেন এই রাস্তাঘাটে এমন একটা ইস্যু নিয়ে কথা বলে চট করে বলে দিবে, তুমি এটাকে নিয়ে কটাক্ষ করছো, তুমি এই অমুকের সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে এইটা বলছো, তুমি এই যে কটাক্ষ দেখবেন এগুলো ভাইরাল হয় এবং একটা ইন্টেনশন থাকে, সবাই বোধহয় একটু হাইলাইটেড হতে চায়। আচ্ছা, আমির হামজাও কি সেটি হতে চেয়েছিল মানহানিকর মন্তব্যে? এই প্রশ্ন আমাকে তো মাঝখানে করতে হবে না, ওটা রাখেন আপনার প্রশ্ন, আমি উত্তর দেব। আপনি এটার উত্তর দেওয়ার পরে অবশ্যই যোগ করতে পারেন। এখন আপনি আসেন পদ্ধতি যেগুলো আজকে চালাইতে চাচ্ছে, যেমন শিক্ষামন্ত্রীর কথা বললেন, উনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন আজকের থেকে রাফলি কত 20 বছর আগে মনে করেন। তো 20 বছর আগের পরিস্থিতি আজকের পরিস্থিতি নাই। 20 বছর আগে কামাল সাহেব মানসিকতা আজকের মানসিকতা এক না। তার ঘরের ডিসিপ্লিন একরকম না, ওনার ঘরের ডিসিপ্লিন, আমার ঘরের ডিসিপ্লিন একরকম না, পোশাক পরিচ্ছদ, খাওয়ার টেস্ট ফেস সবই কিন্তু বদল হয়ে গেছে। 20 বছর আগে গুলশান মানিতে এত রেস্টুরেন্ট ছিল না। তা মানে কি সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। ঘরে ঘরে ল্যাপটপ তখন ছিল না। আমরা তো টয়লেট ছিল বাইরে, ঘরের থেকে বাইরে, এখন টয়লেট ঘরের মধ্যে, এবং টয়লেট থেকে এসে ডাইনিং টেবিলে বসতেছেন। বাট উই আর মডার্ন। বাট আর যদি ওইটা ভাবেন কত হাইজেনিক, তো এখন ওইটা যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে সব কিছুতেই পরিবর্তন হয়েছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। উনি ওখানে যাবেন কেন? একটু আগে বলছে এমপির কাজ কি, আমি বলছি ওটা তার কাজই না। উনি তো সফট মেজাজ, ওটা তার কাজই না, ওটা কোনোভাবেই তার কাজ না। এমপির কাজ পার্লামেন্ট, সংবিধান সীমাবদ্ধ করে দিছে। তো এই যে পরিবর্তনের সাথে সব কিছু পরিবর্তন হইতে হয়, তার আলোকেই কিন্তু, সেই পরিবর্তনের নামেই কিন্তু আমরা গণভোট আনছিলাম। সেই গণভোটে কি চাইছিল? সব কিছু যখন পরিবর্তন করা দরকার, সংবিধানটা একটু পরিবর্তন করা দরকার। সে কারণে গণভোট আনছিল যে সংস্কার, এবং জয়যুক্ত করছে দেশে। আমরা সেটা মানতেছি না। যেহেতু মানতেছি না, তার মানে মুখে বলি আমরা মডার্ন, ইন অ্যাকশন আমরা পিছনে। তা নাহলে আমরা এই সংস্কার করতেছি না কেন? কাজেই হলে এমপি যাবে, ছবি উঠবে, লিখে রাখেন, হলে এমপি যাবে, ছবি উঠবে। বিচার বিভাগ আলাদা করতে চাইছিলাম, করতে দেন নাই। তাহলে বিচার বিভাগে যারা কাজ করবে তারা ভাববে মন্ত্রী আমার নিয়োগকর্তা, ভয়ে কাঁপতে থাকবে। এই বাংলাদেশ। আপনি মুখে বলবেন আধুনিক, কিন্তু অ্যাকশনে আপনি পুরাতন। এইবার আসেন একটা কথা বলি। ওনারা বলছিলেন ভাই আমার বললেন গুপ্ত আছে, এটা বলছে বিএনপিতে অনেক জামাত গুপ্ত আছে। আমি কিন্তু জানি না, ওনারা জানেন। আপনি যদি অতবার একটা দল সরকারে থেকে আপনি গুপ্ত জামাত বলতেছেন, তাকে আইডেন্টিফাই করতে পারতেছেন না, ভাই আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? আপনি গুপ্ত ধরতে পারতেছেন না, না ধরতে পারার একটা বিরাট ব্যর্থতা। তারপরে যদি বলেন একটা ঘটনা ঘটে, আর যদি বলেন গুপ্ত ছিল, আপনার ফাংশনটা কি তাইলে? আপনি ডিজিএফআই আছে, আপনার এনএসআই আছে, আপনার পুলিশ আছে, আপনি নিজে এমপি আছেন, পার্লামেন্টে আছেন, আপনার সবাই এডমিট করতেছেন গুপ্ত আছে জামাত, তাকে ধরবেন না কেন? আর যদি ধরতে না পারেন তাহলে আপনি দেশ চালাবেন কেমনে? সিম্পল। এবার আসেন হামজা। হামজার প্রশ্নটা করেন, তারপর উত্তর দিই। আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের নেতারা অনেক সময় এমন সব মন্তব্য করে বসেন যে কারণে আসলে লাইমলাইট আসার জন্য করে থাকেন। তো আমির হামজাও কি লাইমলাইট আসার জন্য
এমন মন্তব্য করেছিলেন কিনা মানহানি কর্মকাণ্ড? প্রথম কথা হলো আমির হামজাকে লাইমলাইটে আনলো কারা? সে যতটুকু হয়েছিল তার চেয়ে বেশি তো আনলাম আমরা। আপনি সমাজে চলেন, আপনি মডার্ন যুগের একটা মেয়ে, উনি একজন মডার্ন লোক, উনি একজন মডার্ন লোক, আমরা রাস্তায় হাঁটি, আমাদেরকে কিন্তু অনেক সময় টিজিং করেও কথা বলে, আমরা কিন্তু ওভারলোক করি। কেন করি জানেন? সে একটা লোক এমন একটা লেভেলের লোকে না, উনি একজন এখন বড় লয়ার হয়ে ভাব দেখায়, কিংবা উনি এমপি হয়ে ভাব, এটা কিন্তু ওভারলুক করতে হয়। কেন জানেন? এটা খাটে না, সাজে না। আচ্ছা এইবার আসেন, আমি আমির হামজার সাপোর্ট করতে বসি নাই। একটু আগে জামাত নিয়ে প্রশ্ন করছেন, রিয়েল অ্যান্সার আমি আপনাকে দিছি। আমির হামজা কি বলছে? নাস্তিক বলছে। নাস্তিকের অর্থ কি? উনি আল্লাহকে বিশ্বাস করেন না, এই তো, আর তো কিছু না। সেকেন্ড পার্ট, তার বিরুদ্ধে অভিযোগ হইল ধর্ম নিয়ে কটূক্তি করছে। তো ধর্ম নিয়ে কটূক্তি করলে তো এটা তোমার ইন্ডিভিজুয়াল কেস না, এটা সবার। ওই চ্যাপ্টার আমি গেলামই না। আসেন, আপনি নাস্তিক কইছেন। নাস্তিক মানে কি? মাসুদ কামাল নাস্তিক, মানে সে আল্লাহকে বিশ্বাস করে না। এইটা নিয়ে মামলা হইল। আচ্ছা, মামলা হইলে ফাইনালি কোর্টে গিয়ে কে কি বলবে? মাসুদ কামাল কি বলবেন? আমি আল্লাহরে বিশ্বাস করি। আর আমির হামজা কি বলবে? উনি আল্লাহরে বিশ্বাস করবে না। কি দিয়ে প্রমাণ করবেন? সাক্ষী লাগবে না? এটা তো যার যার নিজস্ব স্টেটমেন্ট। উনি বলবে আমি আল্লাহরে বিশ্বাস করি, আর আমি বললাম সে আল্লাহরে বিশ্বাস করে না। তৃতীয় ব্যক্তি যে সাক্ষী দিবে এসে যে মাসুদ কামাল আল্লাহরে বিশ্বাস করে, সে কিভাবে বলবে? আরেকজন এসে সাক্ষী দিয়ে বলবে না মাসুদ কামাল বিশ্বাস করে না, কিভাবে বলবে করে না? 3 নম্বর আসেন, মামলাটা কে করলো? মাসুদ কামাল ভাইয়ের সাথে আরেকটা টকশোতে একই কথা মাসুদ ভাই বলছিল যে যার মানানি হইলো তারে নাস্তিক বলা যান মানানি হয়েছে, মামলাটা কে করবে? তার করার কথা একজন লয়ার করছে। জি, ঠিক আছে, করুক। আমি কিন্তু তার সাফাই গাচ্ছি না, আমি কিন্তু রিয়েলিটিতে আছি। এখন তাকে নাস্তিক বলছে, এই নাস্তিকের জন্য যদি আদালত তাকে ওয়ারেন্ট দিছে, আদালত ওয়ারেন্ট কেন দিল সেই প্রশ্ন আমি করতে চাই। আদালতের এখতিয়ার, তাতে তারা গ্রেফতার করে করুক, কিন্তু আমি একটা ব্যাখ্যা দিলাম আপনাকে। আপনি সব কিছু আমলে নিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? একজনে বলতেছে এই যে নাস্তিক বললো তারে, আরেকজন বলতেছে এটা একটু আগে বললাম যে নামাজ রোজা পড়ে বেহেশতে যাইতে পারবে। এগুলো কোনো আলাপ? আবু হেনা রাজাকে আমরা বুঝতে পেরেছি। মাসুদ কামাল, একই প্রসঙ্গে আপনার কাছে আসছি। এই যে মামলাটি হলো এবং আদালতে উপস্থিত না হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক আমির হামজার বিরুদ্ধে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার ব্যাখ্যা শুনতে চাই। শুনুন, ধর্ম নিয়ে না যত কম আলোচনা করবেন তত নিজের মনের শান্তি, সমাজের শান্তি। আমি পার্সোনালি মনে করি ধর্মটা হলো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, একদম ব্যক্তিগত ব্যাপার। ধরা যাক আমরা এখানে 3 জন লোক আছি, 3 জন আমরা মুসলমান, 3 জনের জীবনযাপন কি একদম এক না? এক না, অবশ্যই না। একই ধর্ম তো, একই ধর্মগ্রন্থ, 3 জনের জীবনযাপন কিন্তু এক না। 3 জন 3 ধরনের আচরণ করে। তাহলে যদি আপনি ধর্ম মানেন, তাহলে ধর্ম তো একই ধরনের মুসলমান সবাই হওয়া উচিত। কাজে এই আলোচনা না করা ভালো। এই আলোচনা করলে একটা অন্তহীন আলোচনা, অন্তহীন। যার হাতে তলোয়ার আছে সে হলো সবচেয়ে ভালো জ্ঞানী আর কি। কারণ সে তলোয়ার নিয়ে যখন এখানে মনে করেন, এখন তো তলোয়ার নাই, ধরেন একটা পিস্তল আছে, যারা পিস্তল আছে সে যদি পিস্তল হাতে রেখে বলে দেখো এটা দুধ না, আপনি বলবেন হ্যাঁ দুধ। এটা তো ভাই ক্যারিশমা তো কাপের না, ক্যারিশমা পিস্তলের। এখন আমির হামজা সাহেব AK-47 বাইর করি, তখন আপনি আবার অফ। হ্যাঁ, আমির হামজা সাহেব ভাই এমপি হয়েছেন বাংলাদেশে। একজন এমপি হওয়া মানে কি, সে খুব পাওয়ারফুল লোক, খুবই আমাদের পাশে একজন পাওয়ারফুল লোক বসে আছে না, উনি পাওয়ারফুল হইলে ওনারে আমরা অল্প চিনি। এমপি কিন্তু একটা পাওয়ারফুল লোক, তার হাতে অনেক ক্ষমতা। আমির হামজা সাহেবরা তো ওখানকার লোকজন ভোট দিয়ে এমপি বানাইছেন, ওনাকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন, এতে ওনার এমপি গিরি কিন্তু কমবে না, উনি এমপি থাকবেন। আচ্ছা, তাহলে আপনিই থাকবেন। কাজেই উনি বলছেন, উনি যেহেতু বলছেন কি করবো, আবার আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিছে, দেখা যাক কি হয়। আদালত যদি গ্রেপ্তার করতে পারে করুক। এই ধরনের মন্তব্য কি আপনার কাছে মনে হয় যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা বা অনেক বেশি লাইমলাইট আসার চেষ্টা? আপনি ব্যক্তিগতভাবে আমির হামজা সাহেব এমপি হয়েছে, আমির হামজা সাহেব তো বলে ফেলছেন। আমি তো ওনার বক্তব্য অনেক আগে থেকে শুনি। আমাকে ওনাকে মানে আমার কাছে ওনাকে কখনোই স্বাভাবিক মানুষ মনে হয় নাই। সেটা বলতে পারেন, আমার কাছে মনে হয় হয়নি। হ্যাঁ, এখন এটা আমার মনে তো হয় নাই। এখন ওই কুষ্টিয়া যে এলাকা থেকে পাস করছেন, ওই এলাকার ম্যাক্সিমাম লোকের কাছে মনে হয়েছে। এখন এই জন্য কি ম্যাক্সিমাম লোককে আমি ইগনোর করতে পারবো, তাদের দিয়ে আমি হাসি ঠাট্টা করতে পারবো না তোর ভাই, তাই না? তারা মনে করছে, আপনি কি করবেন? গণতন্ত্রের এটাই সৌন্দর্য, গণতন্ত্রের এটাই রূপ।
এই রূপকে আপনি কুৎসিত বলেন, বলতে পারেন। যদি বলেন না এই রূপটাই ভালো, ভালো, গণতন্ত্র মানতে হবে, আমাদের গণতান্ত্রিক দেশে বাস করি। মাসুদ কামাল, ধন্যবাদ আপনাকে। শাহাদাত হোসেন সেলিম, কিছুক্ষণ আগে আবু হেনা রাজ্জাকি একটি বিষয় নিয়ে এসেছিলেন যে ওই যে সংরক্ষিত মহিলা আসনে 36 জন আপনারা যে সিলেক্ট করেছেন, এটি আসলে কিসের ভিত্তিতে করেছেন? দু একজনকে নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে একজন হচ্ছে সুবর্ণা শিকদার, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তারপরে আপনারা বিএনপিতে তাকে সংরক্ষিত মহিলা আসনে সিলেক্ট করেছেন। এটি কি আপনারা জানতেন না, নাকি জেনেও আসলে জিনিসটিকে এমনভাবে করা হচ্ছে যে অন্য দল থেকে আসলেও আমাদের কোনো সমস্যা নেই, আমাদের রাজনীতিতে ব্লেন্ড হয়ে যেতে পারবে? তার আগে আমি একটু হেল্প করি। আমি কিন্তু ওই ভাবে আনিনি এই বিষয়টা। আমি বিষয়টা হচ্ছে যে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস করতে চাইলে আপনার দলের ভিতর এমপি নির্বাচন করতে ছাত্রলীগ থেকে, সেইটা বলছি। জি, দেখুন 1970 সালে সারা জাতি আওয়ামী লীগ করেছে। 73 সালে আওয়ামী লীগ থেকে অসংখ্য লোক মুখ ফিরিয়ে নিয়েছে। 78 সালে যখন বিএনপি জন্ম নিয়েছে, অসংখ্য বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বিএনপি গঠিত হয়েছে। রাজনৈতিক দল পরিবর্তন করা উপমহাদেশে নতুন কিছু নয়, এটা রাজনৈতিক দল পরিবর্তন করতেই পারে। সেক্ষেত্রে আপনার বিএনপি 36 জনের একটা ইয়ে পেয়েছে, তাদের সংরক্ষিত আসন পেয়েছে। 36 জনের মধ্যে আমি মনে করব ব্যক্তিগতভাবে 1200 জন ফর্ম কিনেছে, 900 জন জমা দিয়েছেন। তার মধ্যে বেস্ট সিলেকশনটা করেছে আপনার রাজপথের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেত্রী, তারপর সাবেক ছাত্রনেত্রী, বর্তমান ছাত্রনেত্রী, সবাইকে নিয়ে করেছে। হ্যাঁ, দুটো বিষয় নিয়ে একটু কথা হচ্ছে। একজন হলেন যে আপনার আওয়ামী লীগ আমলে এপিপি ছিলেন সম্ভবত কোর্টের, তিনি আপনার পার্বত্য অঞ্চলের। আরেকজন হলেন যে আপনার মতুয়া সম্প্রদায়ের। দেখুন, মতুয়া সম্প্রদায়ের একটা ব্যাপক প্রভাব কিন্তু বাংলাদেশেও আছে, আবার ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকাতে বিশাল তাদের প্রভাব। যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি সরকারের যে মন্ত্রী শান্তনু ঠাকুর, আমি যতটুকু জেনেছি তাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এখন গোপালগঞ্জটা আওয়ামী লীগ ওরিয়েন্টেড একটা এলাকা। গোপালগঞ্জ থেকে বিএনপি কখনোই সেভাবেই ভোটে জিতে আসতে পারে নাই। এবার গোপালগঞ্জে জিতেছে। গোপালগঞ্জেতে যদি তাদের আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির সংগঠনটাকে আরও বাড়ানো যায়, আরও বিস্তৃত করা যায়, এটা তো করতেই হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে কম বিতর্কিত তিনি মনোনয়ন চেয়েছেন, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে আমরা বিএনপিকে একটি উদার রাজনৈতিক দল বলতে পারি, যে অন্য দল থেকে আসলেও স্বাগত জানানো হয়। বিএনপি অবশ্যই একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নাই। অথবা এই ব্যাপারে চলে আসে যে এই যে জুলাই শহীদের মাতাকে জামায়াত থেকে মনোনয়ন দেওয়া হলো সংরক্ষিত নারী আসনে, সেক্ষেত্রে বিএনপির ভাবনাটা কি ছিল? জুলাই শহীদদের নিয়ে বা তাদের আত্মীয় স্বজন, বোন, মা, তাদেরকে নিয়ে কোনো ভাবনা ছিল না? বিএনপি জুলাই আপনার আন্দোলনকে ধারণ করে, জুলাই আন্দোলনের শহীদদেরকে ধারণ করে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে জুলাইতে, যে 1500-1600 জন শহীদ হয়েছে, সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি পরিবারের লোক, বিএনপি নেতাকর্মীরা। সবচেয়ে বেশি আহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। আমার নির্বাচনী এলাকায় 6 জন নিহত হয়েছেন, 6 জনই বিএনপি করেন, 6 জনই বিএনপি করেন। সুতরাং এখানে বিএনপি শহীদদেরকে ধারণ করছে। বিএনপি শহীদদের পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অবশ্যই তাদেরকে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে। এখানে আপনার যেমন বিএনপির যিনি আপনার মায়ের ডাকের তুলি, তাকে আপনার মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচিত করা হয়েছে। সেও তো শহীদ পরিবারের একজন, সেও তো গুম পরিবারের একজন। সুতরাং সেখানে এটা খুব বেশি আপনার বলার, এই যে জামাত যে আপনার একজনকে মনোনয়ন দিয়ে খুব বেশি একটা কাজ করেছে এটা না। জামাতের আসলে আপনার সেইভাবে মহিলাদের প্রতি জামাতের কোনো আগ্রহ নেই। কারণ গত যে আপনার ঐক্যমত্য কমিশনের একটা সিদ্ধান্ত হয়েছে এই নির্বাচনে, শতকরা 5 ভাগ সরাসরি নারী মনোনয়ন দেওয়া হবে, জামাতের একজনকে মনোনয়ন দেওয়া হয়নি। এখন আমরা দেখতে চাই জামাতে যে সমস্ত নারীরা সংসদে গিয়েছেন, তারা সংসদে কত ঘন্টা কাজ করেন। 5 ঘন্টার বেশি তারা আদৌ সংসদে, 5 ঘন্টার বেশি তারা সংসদে আদৌ থাকেন কিনা সেই ব্যাপারও দেখতে হবে। কারণ জামাত ইদানিং টকশোতে যাচ্ছে,
আর এর আগে জামাত টকশোতে যেত না, বা একটা ইসলামিক রাজনৈতিক দল, আমার একটা অভিজ্ঞতা আছে, 8টা বাজে একটা ইসলামিক রাজনৈতিক দলের সাথে আমার টকশো, 1 ঘন্টা আগে তিনি জানতে চেয়েছেন যে ওই উপস্থাপক কে, মহিলা না পুরুষ। যখন বলল যে উনি মহিলা উপস্থাপক, উনি 1 ঘন্টা আগে ডিনাই করেছেন। এটা তাদের ব্যক্তিগত, মানে নারীদের সম্মানের ক্ষেত্রে জামাত অথবা ইসলামিক রাজনৈতিক দলগুলো খুব বেশি উদার, এই কথাটা বলতে পারবো না। সুতরাং তারা হয়তো সেখানে তাদের মনোনয়ন দিয়েছেন, অন্যদেরকেও মনোনয়ন দিয়েছেন, বা মানে কিছুটা বানরের পিঠেভাগও করেছেন তারা। আপনার যেমন তাদের জোটের 2-1জনকে মনোনয়ন দিয়েছেন। সব মিলিয়ে জামাতের মনোনয়নের সাথে বিএনপির মনোনয়নের সেভাবে আপনার তুলনা করা যায় না, কারণ বিএনপির নারী নেত্রীরা যেই পরিমাণ আপনার আন্দোলন সংগ্রামে যতটা ছিল, জামাতের কোন নারী নেত্রী আন্দোলন সংগ্রামে ছিল না। ফেসবুকে বলেছেন যে 1984 থেকে 2026 পর্যন্ত তার জীবন তছনছ করে দিল, মনোনয়ন পাননি, তার ডেডিকেশন। অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, এই অভিযোগটি এসেছে, আপনি বোধহয় নামটি পরিচিত থাকবেন এই বিষয়ে। তো অনেকগুলো নমিনেশন হয়েছে, এর মধ্যে এমন একটি স্ট্যাটাস আমরা দেখে আমাদের চোখ আটকে গেল। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? না, দেখুন, আপনার 2006 সাল থেকে 2026 সাল পর্যন্ত অসংখ্য নারী নেত্রী তাদের জীবনের শ্রেষ্ঠ সময় রাজপথে কাটিয়েছেন, আন্দোলন করেছেন, জেলে গিয়েছেন। আসন মাত্র 36টা, প্রার্থী 900। এটা পৃথিবীর কোনো শক্তি সবাইকে সন্তুষ্ট করতে পারতো না। যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, একটা সরকারি রাজনৈতিক দল ইচ্ছা করলে তাদেরকে অনেক জায়গায় তাদেরকে দলের নেতৃত্বে আনতে পারে, তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজে তাদেরকে লাগাতে পারে। তারা একটু ধৈর্য ধরতে হবে। আর অনেকের মধ্যে ক্ষোভ আছে, দুঃখ আছে, বেদনা আছে। আমরাও রাজপথের অনেককে সাথীকে আমরা এইবার সংসদে পাইনি, সেটা পুরুষ হোক আর সেটা নারী হোক। নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আমি 50 বছরের মতো রাজনীতি করেছি। আমার অনেক শিষ্য যারা আমার হাত ধরে রাজনীতি করেছে, তারা অনেক আগে সংসদ সদস্য হয়ে গেছে। কিন্তু আমি একেবারেই মাটি কামড়ে, ধৈর্য ধরে, বহু কষ্ট করে, বহু পথ অতিক্রান্ত করে আমি সংসদ সদস্য হয়েছি। ধন্যবাদ আপনাকে সাদাত হোসেন সেলিম। এই কথাতে মনে হয় আপনার সাথে একমত আবু হেনা রাজ্জাকেও। রাজনীতির শেষ কথা বলে কিছু নেই, কিছুক্ষণ আগেও বলছিলেন তিনি। আবু হেনা রাজ্জাকে, আপনার কাছে আরেকবার আসবো। ছোট করে যদি বলেন যে এই যে জামাতের অবস্থান, যেটি বলছিলেন সাদাত হোসেন সেলিম, যে 5% নারী আসন সংখ্যা নির্দিষ্ট করার বিষয়টি তারা বারবার বলেছে, যেটি রুল করা হয়েছিল কিন্তু তারা করেনি। এই যে নারী নেতৃত্বকে সামনে আসতে না দেয়া, এটা কি ইচ্ছাকৃত? না, এখানে আমার একটু দ্বিমত আছে। যেটা 5% দেওয়ার কথা, সেটা হলো সংস্কার হওয়ার পর যেটা হবে তখন, এর আগে বাধ্যতামূলক নয়। তো সংস্কার তো করেন নাই আপনি এখনো। সংস্কার করলে ডেপুটি স্পিকার পদ ম্যান্ডেটরি বিরোধী দলকে দেওয়া, কিন্তু আপনি অফার করছেন। অফার এটা তো করুণার ব্যাপার নয়। সুতরাং আপনি সংস্কার করেন, সংস্কার করার পর দেখবেন কেউ ফলো করে কিনা। আই এম টেলিং দ্য রিয়েলিটি। না, সংস্কার করার পদ্ধতিটা কি? সংস্কার সেই বিতর্ক আরেকটা, সেই বিতর্ক তো সময় নাই। কিন্তু সংস্কার যেহেতু হয় নাই, গণভোটের আলোকে জুলাই সনদ মোতাবেক হয় নাই যেহেতু, সুতরাং এখন তাকে আমার ব্লেম দেওয়ার কোনো যুক্তি নেই। পাশাপাশি আরেকটা কথা বলি, যে কথাটা বারবার আপনি বলার চেষ্টা করছেন যে রাজ্জাকি সাহেব বলছে এটা, আমি কিন্তু এখানে তুলনা করছি। আপনি যেভাবে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চান, পক্ষান্তরে আপনি আওয়ামী মুক্ত সংসদ চান না। বিষয়টা এরকম দাঁড়াইলো। কারণ আপনি দুইটা ছাত্রলীগের ওই যে দিচ্ছেন, তাদেরকে যদি এমপি বানাইছি, এটা নিয়ে আমার কোনো আপত্তিই নাই, আমি একমত। কিন্তু আপনি এক জায়গায় বলবেন ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই, আবার এখানে পার্লামেন্ট ছাত্র আওয়ামী মুক্ত চান না, বিষয়টা কেমন হয়? একদিকে থাকবেন তো। আচ্ছা, দ্যাট ইজ মাই ডিবেট। মাসুদ কামাল, কিছু যোগ করতে চান কিনা? না, এটা আমি রাজ্জাকে বলো না যে এটা ওনার ডিবেট, এই ডিবেট না তো, এটা আমাদের নিয়তি। নিয়তি, হ্যাঁ, আপনি এটা নিয়তি হিসেবে মেনে নেন। হ্যাঁ, ঠিক আছে। নিয়তির উপর কিন্তু আপনার কোনো হাত নাই, মেনে নিলাম। একটা আছে, বুঝলেন, খুব প্রচলিত একটা কৌতুক আছে। এক রাজনৈতিক নেতার এক কিশোর ছেলে আর কি, সে বাবাকে জিজ্ঞেস করেছে, বাবা, এই দেশপ্রেমিক কাকে বলে আর দেশদ্রোহী কাকে বলে? তখন বাবা বলতেছে, যে বিরোধী দল থেকে যারা নাকি দল ত্যাগ করে আমাদের দলে যোগ দেয় সেগুলো দেশপ্রেমিক, আর আমাদের দল থেকে যে অন্য দলে চলে যায় সেগুলো দেশদ্রোহী। এখন দেশদ্রোহী এবং দেশপ্রেমিকের সংজ্ঞাও কিন্তু রাজনৈতিকভাবে নির্ধারিত হয়। তো
তো যদি আপনি আমার দলে আসেন, যেমন নাহিদ ইসলাম বলছে কিন্তু যে যারা নাকি যাদের বিরুদ্ধে কোনো এই অপরাধ নাই, ওই অপরাধ নাই, চাঁদাবাজির অভিযোগ নাই, অমুক নাই, ফ্যাসিবাদের দোষণ না, তারা যদি আমার দলে আসে তাহলে তাদের জন্য দরজা খোলা, একদম দরজাই খুলে দিচ্ছে, জ্বালান টালা না, কিন্তু দরজা স্ট্রেট হাইটে ঢুকে পড়বে। আবার ফ্যাসিবাদের দোষর এই অপবাদ দিয়া খালি এইটুক, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আপনি দেন নাই, এই অপবাদ দিয়ে কত মানুষের বাড়ি ঘর জ্বালানো হয়েছে, কত মানুষকে হেনস্থা করা হয়েছে, কত মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে, এদের হাতে কিন্তু এটা হয়েছে। তখন তারা পলিটিক্যাল পার্টি করে নাই, তাদের লোকজনের দরকার ছিল না, করছে। এখন লোকজনের দরকার আসছে, এখন সবাইকে জিয়াফত দিয়ে বেড়াচ্ছে। তো এটাও স্বাভাবিক। আমাদের যখন আপনি রাজনীতি করতে যাবেন তখন এগুলো আপনি মেনে নেবেন। যখন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের মাথার উপর, তারা যখন আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হবেন, তখন ওনারা এগুলো করবেন, আপনি মানবেন। সেলিম ভাই যে কথাটা বললেন যে ওই যে আপনি একজনের পড়ছেন, স্ট্যাটাস পেটা ওনাকে বললেন, উনি একটা ব্যাখ্যা দিলেন না যে এত দলে এত লোক আছে, বাঁচবেন কেমনি? আপনি যদি ইন্ডিভিজুয়ালি সবাইকে জিজ্ঞাসা করেন, দেখবেন সবাই তার কি অবদান এই দলের জন্য এরকম পৃষ্ঠা 10 পৃষ্ঠা আপনাকে জমা দিতে পারবে। তার কি অবদান? অষ্টম শ্রেণী থেকে পাপিয়া দেখলাম একটা, উনি একটা ওনার পক্ষে যেদিনকে একে লিখছে, আমার তো মনে হলো প্রায় 1000 ওয়ার্ডের একটা বিরাট কাহিনী। উনি অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকে কিভাবে বিএনপিকে সার্ভ করতেছে, বিএনপির জন্য ত্যাগ স্বীকার করতেছে, সত্য কিন্তু ওনার এই ত্যাগ শেয়ার করতে পারবো না আমরা, বাট উনি তো পায় নাই। উনি কিন্তু এরকম স্ট্যাটাস দেয় নাই, উনি কিন্তু আবার স্ট্যাটাস দেয় নাই, একজন দিয়ে দিচ্ছে। তার পাওয়া উচিত ছিল, খুব স্বাভাবিকভাবে তার পাওয়া উচিত। আমি তো তারটা আশাই করি। আমি তার নীলুফার পক্ষে মনির আধা ঘন্টা শেষ বলতে করতে পারবো। আমরা ওই দিন আলাপ করলাম যে নীলুফার মনিরটা আবার পাবে। ধরেন পেয়ে গেছে, জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ পেয়ে গেছে, ফাহমি দাও, আমাদের বন্ধু বান্ধব খুব ভালো, আমি ওনাকে পছন্দও করি, এই জিল্লুর রহমানকে পছন্দ করি, সবাইকেই। জি। তো উনি পেয়ে গেছেন, আমি খুশি হয়েছি, কিন্তু উনি কি বিবেচনায় পাইলেন এটা কিন্তু এখন আমি মানে বুঝে সারি নাই, আচ্ছা। হয়তো বুঝে ফেলাম, বলা যায় না কিছুই। আচ্ছা, অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম, মাসুদ কামাল, আবু হেনার রাজ্জাকি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।